আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সাংবাদিক সমিতির আয়োজনে যারা আজকের লাইভ অনুষ্ঠানটি দেখছেন সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি আব্দুল্লাহ আল মুবাশির। আপনারা সকলেই জানেন করোনায় পুরো বিশ্ব আজকে অজর্জস্ত। আমি যদি আজকের পরিসংখ্যান বলি, শুধুমাত্র বাংলাদেশের যে এ যাবৎ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১,৪৫,৪৮৩ জন এবং মৃতের সংখ্যা ১,৮৪৭ জন। এছাড়াও সুস্থ হয়েছে ৫৯,৬২৪ জন। তো এই যে এক দুর্বিষহ অবস্থা, এই অবস্থায় শুধু যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তা কিন্তু না। করোনা আমাদের জীবনে যেমন প্রভাব ফেলেছে, ঠিক তেমনই ভাবে প্রভাব ফেলেছে পরিবেশ এবং বিশেষ করে কৃষির উপর। সো আজকে আমরা মূলত করোনার এই পরিবেশ এবং কৃষির উপর কি ধরনের প্রভাব পড়েছে বা ভবিষ্যতে এর থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, বা এখানে ভালো প্রভাব বা খারাপ প্রভাব যেটাই পড়ুক না কেন, এটার ইফেক্ট আমাদের জাতীয় অর্থনীতিতে কি হতে পারে, আমরা সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আজকের এই আলোচ্য বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল বারী স্যার, অধ্যাপক কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগ। আমি মূল আলোচনায় যাওয়ার আগে শুরুতেই স্যারকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে আজকের এই টপিকে আলোচনা করার জন্য, লাইভে যুক্ত হবার জন্য। হ্যাঁ, আব্দুল্লাহ আল মুবাশশির, তোমাকে ধন্যবাদ এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই আমাদের যে করোনা দুর্যোগ চলছে তার মধ্যেও তো এখন আমাদের আসলে জীবনটা অনেকটাই ডিজিটাল, এই মানে এইরকমই হয়ে গেছে। লাইভ প্রোগ্রাম হোক আর আমাদের জুম অ্যাপ্লিকেশন দিয়ে অথবা বিভিন্ন ভিডিও স্ট্রিম সফটওয়্যার দিয়েই বিভিন্নভাবে আমাদের যোগাযোগ হচ্ছে, এবং আমাদের ইউনিভার্সিটিতেও আসলে আমরা ধীরে ধীরে আমাদের শিক্ষা কার্যক্রম অনলাইনের ভিত্তিতে নিয়ে আসার চিন্তা ভাবনা করছি, এবং অলরেডি আমরা অন্তত আমাদের বিভাগ থেকে আমরা কাজ শুরু করে দিয়েছি, ক্লাস নিচ্ছি। ঠিক সেরকম তোমাদের সাথে হয়তো মুখোমুখি কথা বলতে পারলে ভালো হতো, তারপরেও যেহেতু সিচুয়েশন, তো আমিও সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এই লাইভ প্রোগ্রামটা দেখছেন। সবচেয়ে ভালো অভিনন্দন হচ্ছে যে কিছুক্ষণ আগে ফেসবুকে দেখছিলাম অভিনন্দনের বার্তা, মানে আজকে মনে হয় 38তম বিসিএস এর ফলাফল প্রকাশিত বিসিএস এর হয়েছে। চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। সেখানে আমি অনেক মেধাবী মুখ, আমার অনেক ছাত্রছাত্রীদেরও দেখছি যাদেরকে একসময় ক্যাম্পাসে দেখছি। তো দেখে খুব ভালো লাগছে যে তারাও অনেক সংগ্রামের পর, অনেক পড়াশোনা, অনেক পথ প্রতিক্রমা পার হয়ে চূড়ান্তভাবে বিসিএস এ সিলেক্ট হয়েছে। কেউ কৃষি ক্যাডারে, কেউ দেখলাম নন ক্যাডার, এছাড়াও অনেকেই দেখলাম প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, বিভিন্ন ক্যাডারেই আমাদের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবার সুপারিশ পেয়েছে, আগেও পেয়েছে। তো তাদেরকে অভিনন্দন। আর যারা আমাদের এই অনুষ্ঠানটা লাইভ দেখছেন তাদেরও সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার যেটা বললেন, প্রিয় দর্শক শ্রোতা, আমি স্যারের সাথে আমিও যুক্ত করতে চাই। আজকে যেহেতু 38তম বিসিএস এর ফলাফল প্রকাশিত হয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী ক্যাডার এবং নন ক্যাডারে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন, সাংবাদিক সমিতির পক্ষ থেকে তাদেরকে আমিও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই। সেই সাথে স্যার যেটা বললেন, করোনা কালীন এই দুর্যোগে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, সেটা কিন্তু আসলে এই দূরত্ব যে কতদিন থাকবে সেটা কিন্তু আমরা জানি না। তবে আমরা জানিয়ে রাখতে চাই, এই দূরত্বটাকে ঘোচানোর জন্যই কিন্তু সাংবাদিক সমিতির আয়োজনে আমাদের এই আয়োজন। জানি না আমরা ঠিক কতটুকু সফল হব, তবে আমরা চেষ্টা করছি শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি মেরুবন্ধন তৈরি করে দেওয়ার জন্য। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, আপনারা চাইলেই কিন্তু আজকে আমাদের যিনি সম্মানিত অতিথি রয়েছেন, আজকে আমাদের আলোচ্য যে টপিকটি রয়েছে তার উপর প্রশ্ন করতে পারেন কমেন্ট সেকশনে গিয়ে। আমরা চেষ্টা করবো আপনার কমেন্টটি নেওয়ার জন্য। তো যাই হোক স্যার, আপনার কাছে এখন চলে যেতে চাই। শুরুতেই আপনাকে যেই প্রশ্নটি করব, যেহেতু আপনি পরিবেশের অধ্যাপক, করোনাকালীন এই দুর্যোগে যেই মানে পরিবেশের উপর যে প্রভাব রয়েছে, এটাকে ঠিক আপনি কিভাবে দেখছেন, এবং যদি পরিবেশের উপর প্রভাবটা ভালো হয়ে থাকে সেটার কি কি কারণ হিসেবে আপনার কাছে চিহ্নিত হয়েছে একজন পরিবেশের অধ্যাপক হিসেবে? আচ্ছা, ধন্যবাদ আব্দুল্লাহ। পরিবেশ আসলে আমরা এই করোনাকালীন এখন দেখবেন যে আকাশ
উড়োজাহাজ মুক্ত, রাস্তা সে বড় বড় যানবাহন মুক্ত, আবার অনেক কলকারখানাই বন্ধ, সে ধোঁয়া মুক্ত। সবকিছু মিলিয়ে আসলে অর্থনৈতিক কার্যক্রম অনেকটা স্থবির, যোগাযোগ ব্যবস্থা স্থবির, কলকারখানাগুলো অনেকটা বন্ধ। এটা যেমন একটা নেগেটিভ দিক, আবার ঠিক পরিবেশের জন্য কিন্তু এটা আবার পজিটিভ দিক বয়ে আনছে। সেটা হচ্ছে যে এর দ্বারা পলিউশন কম হচ্ছে, যার ফলে গ্রিন হাউস গ্যাসের সংখ্যা একটা উল্লেখযোগ্য পরিমাণ কমে গেছে, স্যাটেলাইট ইমেজ থেকে দেখা যাচ্ছে। শুধু তাই না, বিভিন্ন জায়গায় কিন্তু বন বাদার অর্থাৎ সবুজায়নটা বৃদ্ধি পেয়ে গেছে, কারণ ডিস্টার্ব কম হয়েছে। যেমন আমাদের মনে আছে একবার আইলা যখন আসলো এবং সিডর, সুন্দরবনের উপর দিয়ে কিন্তু অনেক বড় ধরনের একটা ঝড় চলে গেছিল। তো কি করে তাহলে সুন্দরবনে প্রচুর গাছপালা নষ্ট হয়ে গেল, জীব অনেক পশু পাখি মারা গেল। তখন বললো তাহলে কি করা যাবে? অনেকে বললো তাহলে সুন্দরবনে যে গাছ লাগানো হোক, এই করা হোক, সেই করা হোক। তখন কিন্তু কিছু বিশেষজ্ঞ বলছিলেন যে না, সুন্দরবনে কেউ যাবে না, ওটা ওই জায়গাতেই থাকবে, কেউ ডিস্টার্ব দিবে না, দেখবেন সবকিছু আবার আগের মতো তৈরি হবে। প্রকৃতির কিন্তু একটা হিলিং পাওয়ার আছে, প্রকৃতি নিজে আবার নিজেকে গড়ে তুলতে পারে। সুন্দরবন কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসছে। ঠিক সেরকম এই যে মানুষের, এটাকে আমরা ইংরেজিতে বলি অ্যানথ্রোপোজেনিক, অর্থাৎ মানুষের কারণে পরিবেশের যে ক্ষতি হওয়া সেটা একটু কমে গেছে। সেই কারণে কিন্তু এখন পরিবেশের অনেক উন্নয়ন আমরা দেখছি, বিশেষ করে সবুজায়ন দেখছি, কারণ অনেক ডিস্টার্ব কম হয়েছে, অনেক জায়গায় অনেক গাছপালা গড়ে উঠছে। আবার দেখা যাচ্ছে যে গ্রিন হাউস গ্যাস গুলা কম হয়েছে, আবার অনেক কলকারখানা কম হওয়ার কারণে বাতাসে কিন্তু সেই পরিমাণ সালফার ডাইঅক্সাইড বা পার্টিকুলার ম্যাটার্স অথবা বিভিন্ন ধরনের লেড, সীসা এগুলো নাই। তো এটা কিন্তু সাময়িক, এটা মনে রাখতে হবে, কারণ সবাই এখন ভয় পাচ্ছে। যেমন একটা ভালোর পরে আবার খারাপ আসে, ঠিক সেরকম দেখা যাচ্ছে যে এই যেমন আমি কিছুক্ষণ আগেও পড়ছিলাম, দেখলাম যে ইউএসএ, বেইজিং, ইভেন ভারত, বিভিন্ন যারা বড় বড় প্রডিউসার এই ধরনের ক্লাইমেট চেঞ্জের জন্য যে গ্যাসগুলা দায়ী সেগুলোকে যারা নিঃসরণ করে, তারা কিন্তু অলরেডি কিছু কিছু কোম্পানিকে তারা বলে দিছে যে করোনা যখনই চলে যাবে, হ্যাঁ, তখনই তাদের কিছু রেস্ট্রিকশন তারা কমিয়ে দিচ্ছে। আগে হয়তো ছিল যে এই এই পরিমাণ উৎপাদন করতে হবে প্রতিদিন, বা এই পরিমাণ তার এমিশন হবে, অর্থাৎ তার ধোঁয়া এই পরিমাণ বের হবে। এখন কিন্তু অনেকেই অলরেডি অ্যাপ্লিকেশন করে নাকি তাদের সেই রেস্ট্রিকশন তুলে নিচ্ছে, কারণ কি তাদের একটা বিরাট লস হয়ে গেছে। এই লসটা তাহলে কি করে কাটানো যায়? তারা চাচ্ছে যে অনেক বেশি প্রোডাকশন করে, খুব দিনে হয়তো 24 ঘন্টায় তাদের মেশিন চলতেই থাকবে, বিভিন্ন শিফটে কাজ হবে। ফলে আমরা এখন আসলে এই মুহূর্তে হয়তো একটু ভালো দেখছি, কিন্তু এটা কিন্তু সবাই বলছে যে খুব টেম্পোরারি হবে পরিবেশের এই মানে এই ভালো দিকটা। তো করোনা যখনই চলে যাবে, করোনা তো একদিন না একদিন মানুষের ভিতরে হয়তো ভ্যাকসিন চলে আসবে, বিভিন্ন ধরনের আরো টেকনোলজি চলে আসবে, করোনার এই আতঙ্ক বা ইয়ে কিন্তু থাকবে না। ধীরে ধীরে কলকারখানা খুলবে, অর্থনৈতিক কার্যক্রম চলবে, তখন কিন্তু একটা ড্রাস্টিক, খুব দ্রুত সবাই করতে চাইবে তাদের লসটা পোষানোর জন্য, তখন কিন্তু পরিবেশের উপর একটা বড় ধরনের প্রভাব পড়বে। তো সেই বিষয়টা কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে সরকারকে। আসলে আমরা বলতে কি, সরকারের নীতি নির্ধারক যারা আছেন এবং বিশেষ করে পরিবেশ অধিদপ্তর এবং অন্যান্য অন্যান্য যে বিভিন্ন কলকারখানার জন্য দায়ী যে সমস্ত সংস্থাগুলো, তাদের কিন্তু খুব সতর্ক থাকতে হবে যে আমরা ঠিক আছে, আমাদের অর্থনৈতিক যে লসটা হলো সেটাকে আমরা মেকআপ করব, কিন্তু সেটা যেন পরিবেশকে ধ্বংস করে না হয়। এটা একটা দিক লক্ষ্য রাখতে হবে। আর আরেকটা দিক কি হচ্ছে, যে দেখেন প্রতি বছরই পরিবেশের জন্য কিন্তু বেশ কিছু আন্তর্জাতিক সভা সম্মেলন হয়, এগুলো কিন্তু এবার বন্ধ হয়ে গেছে। যেমন এবছরের নভেম্বরে স্কটল্যান্ডে একটা বিশ্ব ধারিত্রী সম্মেলন হওয়ার কথা ছিল, যেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইয়ে আসতো, সেটা কিন্তু এখানে হবে না, সেটা পোস্টপোন করা হয়েছে। ফলে অনেকগুলো মিটিং সিটিং সেগুলো কিন্তু সবসময় হয় পরিবেশকে সুন্দর রাখার জন্য, সেগুলো কিন্তু এখন হচ্ছে না। এখন যেটা হচ্ছে সেটা প্রাকৃতিক ভাবেই হচ্ছে, আমাদের 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 দ্বারা, কিন্তু আমাদের কারণে কিছু হচ্ছে না, প্রাকৃতিক ভাবেই হচ্ছে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের যিনারা নীতি নির্ধারক আছেন এবং আমরাও যারা আছি লেখালেখি করি বা বিভিন্ন মাধ্যমে কথা বলি, আমরা যেন সবাইকে একটু সচেতন করার চেষ্টা করি যে আপনারা এই দুর্যোগের পরে যখন সবকিছু ওপেন হয়ে যাবে, তখন যেন একদম মানে বড় ধরনের একটা মানে লাভ পাওয়ার জন্য আমরা যেন পরিবেশের বড় ধরনের ক্ষতি না করি। কারণ কি, পরিবেশটা সবার এবং এটা সব সময় থাকতে হবে, এটা শুধুমাত্র এই করোনা কালীন সময়ের জন্য না, এটা কিন্তু মানে আমাদের পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্মের জন্য। সুতরাং আপনি এর পরে হঠাৎ করেই একেবারে রেনেসার মতো সবকিছু খুলে দিয়ে সবকিছু করে মানে লোকসানটা পোষানোর চেষ্টা করবেন, এটা কিন্তু করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু পরিবেশকে কনসিডার করেই কলকারখানাগুলো খুলতে হবে এবং তাদের প্রোডাকশন চালিয়ে রাখতে হবে। এটা হচ্ছে আমার একটা অবজারভেশন এবং আমার একটা
রিকোয়েস্ট থাকবে। আহ, স্যার হ্যাঁ আপনি যেটা আব্দুল্লাহ, বললেন যে অবশ্যই। করোনাকালীন, আপনি যেটা বলেন স্যার, করোনাকালীন সময়ে পরিবেশে যে এই যে একটা ভারসাম্য তৈরি হয়েছে, এবং আমরা চাইবো করোনা পরবর্তী সময়ে ভারসাম্যটা যেন আমরা বজায় রাখি, জি। সেই ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বা সরকার কি পদক্ষেপ নিতে পারে, এই ইস্যুটা নিয়ে আমরা হয়তো পরে আরেকটু আলোচনা করব। আমি আরেকটি ব্যাপারে ইঙ্গিত করতে চাই, সেটা হলো পরিবেশের অংশ কিন্তু কৃষি বা কৃষি বনায়ন। আমি যদি বলি, করোনার সময়ে কৃষি কিন্তু একদিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার একদিক থেকে ভালো। সো আমি যেটা জানতে চাইবো আপনার কাছে, কৃষি এবং অর্থনীতি এই দুটি বিষয়ের উপর করোনার প্রভাবকে আপনি কিভাবে দেখছেন, এবং যদি এই প্রভাবটা খারাপই হয়ে থাকে, যেমন অনেক কৃষক যেমন শ্রমিক পাচ্ছে না তাদের চাষাবাদ করার জন্য, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, বিশেষ করে কৃষকদের জন্য কি পরামর্শ দিবেন? আচ্ছা, আমি যেটুকু বুঝতে পেরেছি করোনাকালীন আমার অবজারভেশনে, এটা কিন্তু কৃষির জন্য আহ, ভালো মন্দ দুটো দিকে, যেটা তুমি বললা, ভালো মন্দ দুটো দিকে কিন্তু বয়ে আনছে। হ্যাঁ, কিছু কিছু ভালো আছে, কিছু কিছু মন্দ আছে। কৃষিকে একটু যদি আমরা দেখি, কৃষির কিন্তু কয়েকজন স্টেক হোল্ডার বা কয়েকটা ধাপ আছে। হ্যাঁ, একটা হচ্ছে প্রডিউসার, যেটাকে আমরা বলতে পারি একদম প্রান্তিক পর্যায়ে কৃষক যেটা চাষ করে। তারপরে আছে কি মধ্যস্বত্বভোগী, যারা এটা নিয়ে বিজনেস করতে চায়। আর আরেকটা গ্রুপ আছে, তারা কিন্তু কৃষির প্রোডাক্ট নিয়ে তারা কলকারখানা চালায়, অর্থাৎ কৃষি পণ্য, বিভিন্ন বিভিন্ন জুস, বিভিন্ন পিকলস, অর্থাৎ বিভিন্ন রকমের জ্যাম, জেলি। শুধু তাই না, আরো অনেক, এমনকি গুঁড়ো দুধ, এটাও কিন্তু একটা কৃষি প্রোডাক্ট। হ্যাঁ, এরকমের, মানে যেগুলো ইন্ডাস্ট্রি নির্ভর। তো ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছেন এখানে, এখানে আছেন ব্যবসায়িকরা, এখানে আছেন উৎপাদক অর্থাৎ কৃষক, এই তিনটা শ্রেণী আছেন। তো এখানে কিছু হয়েছে, কেউ লাভবান হয়েছে, কেউ একটু কম লাভবান হয়েছে। প্রথমে আমি আমার দেশের কথায় আসি। আমাদের বাংলাদেশ কিন্তু, আমি সবসময় বলি, বাংলাদেশ একটা চমৎকার দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা এবং কৃষি নির্ভর এই দেশ। এবং আমাদের সবচেয়ে বড় সুবিধাটা কি জানো, সেটা হচ্ছে যে আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। আমরা কিন্তু কৃষির ম্যাক্সিমাম কম্পোনেন্ট কিন্তু ইম্পোর্ট করি না, মাঝে মাঝে করি, কিছু করি এটা বাজারকে অন্যভাবে রাখার জন্য বা ব্যবসা করার স্বার্থে। কিন্তু আমরা যদি ইম্পোর্ট না করি, তাও কিন্তু আমাদের কৃষি চলে, যেটা জাপানের চলবে না, যেটা ইউরোপের অনেক দেশেরই চলবে না। তাদের কিন্তু 7 থেকে 8%, আমি একবার গ্রিসে ছিলাম, 7 থেকে 8% তাদের নিজস্ব প্রোডাক্ট, বাকি 90%ই তাদের অন্য দেশ থেকে ইম্পোর্ট করতে হয়। তাহলে যাদের ইম্পোর্ট করতে হয় তাদের কিন্তু খুব কষ্ট হয়ে গেছে, কারণ এখন তো এক্সপোর্ট ইম্পোর্ট অনেকটাই বন্ধ। আমাদের কৃষি কিন্তু তা না, আমাদের কৃষি কিন্তু ইম্পোর্ট নির্ভর না। আমাদের কিছু কিছু এক্সপোর্ট হয়, ফল হচ্ছে, সবজি হচ্ছে, এখন এয়ার ফ্রেটে যাচ্ছে, কিন্তু খুব কম। কিন্তু আমাদের কৃষি কি করি, আমরাই তৈরি করি, আমরাই খাই, আমাদের দেশের মধ্যেই থাকে। তো বরং এখন বিদেশ থেকে আমি বলবো বিভিন্ন প্রোডাক্ট না আসার কারণে আমাদের কৃষির কিন্তু এখন ভালো একটা সুযোগ আছে, মানে নিজেদের কৃষকরা ভালো একটা দাম পাওয়ার সুযোগ আছে। শুনলাম এবার ধানের, গমের মোটামুটি দাম পাওয়া যাচ্ছে, হয়তো ভুট্টারও দাম পাওয়া যাবে, অনেক পণ্যের কিন্তু দাম পাওয়া যাচ্ছে। এটা একটা পজিটিভ দিক। 2 নম্বর দিক হচ্ছে যে আমাদের মার্কেট, এখন কৃষি পণ্য যাতায়াত সরকার তুলে দিয়েছে, ফলে যাতায়াত হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। কিন্তু এখন রাস্তায়, আমি সেদিনও গেলাম, রাস্তায় কিন্তু প্রচুর ট্রাক দেখলাম কৃষি পণ্য আনা নেওয়া করছে। আর কাঁচা বাজারগুলোও কিন্তু খোলা আছে। আর অনেক গ্রামে কিন্তু এখন শ্রমিক পাওয়া খুব একটা কষ্ট হচ্ছে না, কারণ কিছু কিছু কলকারখানা, ক্ষুদ্র ব্যবসা বন্ধ থাকার কারণে অনেকে গ্রামমুখী, তো তারাও কিন্তু করোনাকে উপেক্ষা করেই তারা কিন্তু কৃষির যে কোনো কাজে কিন্তু তারা করছে। সেটা আমাদের বড় ধরনের কৃষি জমিতে হোক, অথবা সবজির বাগানে হোক, অথবা তার ফলের বাগানে হোক, তারা কিন্তু কাজ করছে। সুতরাং শ্রমিকেরও খুব একটা অভাব নাই। সব মিলিয়ে আমাদের কৃষি মোটামুটি ভালোই আছে, এবং কৃষিতে কিন্তু সরকারও বেশ ভালো প্রণোদনা দিচ্ছে। আমি নিজেও দেখেছি উপজেলা থেকে বিভিন্ন সার, বীজ, আগে তো শুধু ট্রেনিং দেওয়া হতো, এখন কিন্তু সার দেওয়া হচ্ছে ফ্রি, সার দেওয়া হচ্ছে, বীজ দেওয়া হচ্ছে, তারপরে কৃষির বিভিন্ন যন্ত্রপাতি কিন্তু ভর্তুকি মূল্যে কৃষকদেরকে কিন্তু দেওয়া হচ্ছে, একটা গ্রুপ করে, বেশ সিস্টেমেটিক ভাবে। তো সবকিছু মিলিয়ে সরকারেরও বেশ ভালো এই এই এদিকে একটা নজর আছে, আমি লক্ষ্য করেছি। আর কৃষকরাও সচেতন। এবং আমাদের ভিতরের, যেহেতু বাইরে থেকে যেমন পেঁয়াজ আসছে না, পেঁয়াজের কিন্তু মোটামুটি দাম পাওয়া যাচ্ছে, কাঁচামরিচের কিন্তু ভালো দাম এখন। হ্যাঁ, সবকিছু মিলিয়ে কৃষকরাও কিন্তু মোটামুটি দাম পাচ্ছে। আমার কাছে সেটাই মনে হয়েছে। সেজন্য আমাদের কৃষিটা বেশ ভালো আছে, আরো ভালো থাকবে যদি আমরা আরেকটু সবাই সচেতন হই, যে যার সেক্টরে আছে, কৃষি মন্ত্রণালয়, বিএডিসি জায়গায়। এছাড়া আমরা যারা ম্যানেজমেন্টে বা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ফোরামে কথা বলি, আমরাও যদি কিছু বুদ্ধি পরামর্শ সরকারকে দিই, তাহলে কিন্তু আমাদের কৃষি আরো ভালো করবে।
কৃষি নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু দেখছি না আমি। জি, তবে এই ক্ষেত্রে আমি একটা ব্যাপার উল্লেখ করতে চাই। আমরা কিন্তু সবসময় একটা স্লোগান দিয়ে থাকি যে কৃষক বাঁচলে বাঁচবে দেশ। স্লোগানটা দেওয়ার মূল উদ্দেশ্যই হলো কৃষকরা কিন্তু মানে আমরা দেখে এসেছি সবসময় তারা এক ধরনের নিগ্রহের শিকার হয়। তারা যে উৎপাদিত পণ্য বা তারা যে শস্যটা উৎপাদন করবে সেটা কিন্তু ন্যায্য দামটা পাচ্ছে না, এটা আমরা সবসময় অভিযোগ জেনে এসেছি। যাই হোক, তবে আমি আরেকটা ব্যাপার জানতে চাইবো, আপনি যেহেতু শিক্ষা পারপথে হোক বা যে কোনো উদ্দেশ্যে হোক পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছেন, আপনি নিজেও কৃষি বনায়ন এবং পরিবেশের একজন অধ্যাপক। আমি যেটা জানতে চাইবো, অন্যান্য দেশের কৃষি কৃষি এবং বাংলাদেশের কৃষি এই দুটোকে আপনি কিভাবে দেখেন বা দুটোর মধ্যে বেসিক পার্থক্য কি? না, পার্থক্য আমার কাছে অনেকই মনে হয়েছে। যেন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন গ্রিসে আমি যখন ছিলাম, গ্রিসে একজন জি, কৃষক যদি তার জমিতে কোনোভাবে যদি ফসল ওইবার চাষ নাও করতে পারে, তাহলে সরকার 400 ইউরো ভর্তুকি দিত। তখন গ্রিসের অবস্থা খুব খারাপ ছিল, 2011 সালের কথা। আমাদের দেশে কিন্তু এরকম নাই। ধরেন আমি আমার জমিতে চাষ করব না, তাও যাতে আমি পরবর্তী বছর যাতে আমার পুঁজিটা নষ্ট না হয়ে যায়, সেজন্য কিন্তু ইউরোপীয় ইউনিয়নের কাঠামোর মধ্যে থেকেই কিন্তু কৃষকদেরকে প্রচুর ভর্তুকি দেওয়া হয়। আবার দেখেন সেখানে কিন্তু একটা নিয়ম আছে, আপনারা জানেন, যে একটা দাম বেঁধে দেওয়া থাকে প্রত্যেকটা পণ্যের। এই দামের নিচে কিন্তু কেউ বিক্রি করতে পারবে না, বিক্রি করলে তার জেল জরিমানা হয়ে যাবে। তো এটা এটা সবাই মানে, এটা সবাই মানে। আর আমাদের এখানে আমরা যদি বাজারে যাই, একজন টমেটো বিক্রি করছে 24 টাকা কেজি, আরেকজন বিক্রি করছে 40 টাকা কেজি, আরেকজন বিক্রি করছে 25 টাকা কেজি, মানে এত ভ্যারিয়েশন। সেখানে কিন্তু এই ধরনের ভ্যারিয়েশন নাই। ওই দামে, সরকার নির্ধারিত দামে সবাইকে বিক্রি করতে হবে। হ্যাঁ, যার পণ্যের কোয়ালিটি কম বা খুব পচা, তাদের জন্য কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা একটা সেখানে একটা ব্যবস্থা আছে, 1 ঘন্টা 2 ঘন্টা একটা আলাদা টাইম দেওয়া হয়, যে যাদের পণ্য একটা কোয়ালিটির চাইতেও লো কোয়ালিটির পণ্য, তারা এই 1 ঘন্টা শুধু বিক্রি করতে পারবে, তাদের ফ্রি ফ্রি দামে। সেটা সে 5 টাকা নিক, 10 টাকা কেজি নিক। কিন্তু যেটা মূল টাইমিং, যে সকাল থেকে সে দুপুর 3টা পর্যন্ত, এই সময়টুকু তারা কখনোই এই মূল্যের নিচে নিতে পারবে না। এরকম বাজার ব্যবস্থাপনার অনেকগুলো কৌশল আছে উন্নত দেশগুলোতে, কিন্তু আমাদের দেশে কিন্তু ওই রকমের নাই। এবং আমরা একই বাজারে ভিন্ন ভিন্ন দাম দেখি, বা একই শহরের ভিন্ন ভিন্ন হাটে বা ভিন্ন ভিন্ন বাজারে ভিন্ন ভিন্ন দাম দেখি। এটা তো হওয়ার কথা না, পুরো দেশে একরকম হওয়ার কথা। তো সেরকম হচ্ছে, এই জায়গাটায় আমাদের একটু মানে পার্থক্য আছে এবং দেখতে হবে। আর আরেকটা হচ্ছে কি, বাইরের কৃষিগুলা যেটা আমি দেখেছি সেগুলো হচ্ছে কমার্শিয়াল বেসিস, অনেক বড় একটা ব্যাপার, যে 10 হেক্টর 15 হেক্টর 20 হেক্টর, এবং সেখানে নিয়মই আছে যে একটা কৃষি জমি, যেমন নেদারল্যান্ড জার্মানিতে আমি ছিলাম, দেখেছি ওখানকার কৃষি, যে সে 5 হেক্টরের নিচে কোনো জমি হওয়া যাবে না, মানে এর নিচে কোনো জমি হওয়া যাবে না। 5 হেক্টর কিন্তু অনেক বড় জায়গা। তো ঠিক সেরকম কিন্তু আমাদের দেশে তো তা না। আমাদের দেশে আপনার যদি মানে এখানে যদি 10 কাঠা, ওইখানে যদি ওই আর একটা পাড়ায় যদি 5 কাঠা থাকে, তাও আপনি কৃষক। হ্যাঁ, 5 কাঠা নিয়েও কিন্তু আপনি একজন কৃষক এবং আপনার একটা জায়গা। তো 5 কাঠা জায়গায় তো সেরকম নিয়ম করে তো কিছু করা যাবে না, সেখানে মেশিন চলবে না। আবার আপনি কি লাগাচ্ছেন দেখেন, আমাদের কৃষিতে একটা বড় সমস্যা আমি যেটা মনে করি সেটা হচ্ছে এত ভ্যারিয়েশন, যে আমরা জানি যে প্রত্যেকটা কৃষি পণ্যই কিন্তু ক্রস পলিনেশন হয়, এটা কিন্তু আমরা অনেকে বুঝি না। ক্রস পলিনেশন মানে হচ্ছে একটা একটা পুংরেণু আর একটা স্ত্রীর মধ্যে যাবে। 80% ফসলই কিন্তু ক্রস পলিনেশন হয়, এটা পোকামাকড় দ্বারা বা বাতাস দ্বারা। তো আমি যদি সঠিক ভ্যারাইটি না লাগাই, আশেপাশে সবাইকে যদি সেই মতো না রাখি, একবারে মিক্সার করে দিই, হ্যাঁ, এর সাথে ওই ভ্যারাইটির সাথে ওই, মানে আমাদের কোনো রুলস নাই, কোনো রেগুলেশন নেই। একজন কৃষক ইচ্ছা মতো পাশের জন্য একটা ভ্যারাইটির আম লাগাচ্ছে, আর একজন আরেকটা ভ্যারাইটির আম লাগাচ্ছে, আর একটা, পরে কি হচ্ছে, এগুলোর ভিতরে ক্রস পলিনেশন হয়ে পরবর্তী বছরে এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে যে ওইখান থেকে যে আম হবে সেই আমটা আবার আর এক ধরনের, মানে ভ্যারাইটিটা, কোয়ালিটিটা লস হয়ে যায়, এখানে পিউরিটি থাকে না। এরকম বেশ কিছু, কিন্তু বিদেশে আবার তা না, জোনিফিকেশন করা আছে, অর্থাৎ এই জোনে এই এই শস্যটাই হবে বা এই ভ্যারাইটিটাই হবে, যাতে ক্রস পলিনেশন না হয়। তারপরে মার্কেটিং এর সুবিধা হয়, পরিবহনের সুবিধা হয়, মেশিন চালাতে যাতে সুবিধা হয়। তো এই জিনিসগুলা ওরা ওখানে আসলে কমার্শিয়াল বেসিসে হয়, আমাদের এখানে আসলে অনেকটাই আমরা সেটা, আমাদের কৃষিকে বলা হয় সাবসিস্টেন্স কৃষি। সাবসিস্টেন্স মানে কি? সাবসিস্টেন্স মানে হচ্ছে টিকে থাকা, কোনো রকমে বেঁচে থাকা, নিজে খেয়ে পরে বেঁচে থাকা। তো এই পার্থক্যটা আমার কাছে অনেক বড় পার্থক্য মনে হয়েছে। তো তারপরেও আমাদের যুগ যুগ থেকে চলে আসতেছে আমাদের এই, সেজন্য আমাদের কৃষিকে কিন্তু আরেকটা বিদেশিরা বা সবাই আরেকটা শব্দ বলে, স্মল হোল্ডার এগ্রিকালচার। মানে স্মল হোল্ডিং এগ্রিকালচার, অর্থাৎ স্মল, অর্থাৎ প্রত্যেকটা কৃষকের একটা স্মল পরিমাণ জায়গা থাকে। সেজন্য কিন্তু বিদেশিরা কিন্তু তাও বলে না, বিদেশে যদি আমরা ইউরোপের এগ্রিকালচার কিন্তু স্মল হোল্ডিং এগ্রিকালচার না, বা তাদের এগ্রিকালচার হচ্ছে কমার্শিয়াল এগ্রিকালচার। তো এখানে একটা পার্থক্য আছে, অর্থাৎ আমরা হলাম সাবসিস্টেন্স এগ্রিকালচার, আর একভাবে বলা যায় আমরা স্মল হোল্ডিং এগ্রিকালচার।
না, আমি আসলে এই ক্ষেত্রে একমত স্যারের সাথে যে এবং আমরাও বিশ্বাস করি যে বাংলাদেশ সরকারের যে কৃষি অধিদপ্তর রয়েছে তারা এই ব্যাপারগুলো হয়তো একসময় দেখবেন, এবং আমরাও ধীরে ধীরে আমাদের এই কৃষি সেক্টরটা হয়তো একসময় উন্নত হবে, কারণ আমাদের দেশের সিংহভাগ মানুষ মূলত এই কৃষির উপরেই নির্ভরশীল, আমাদের অর্থনীতি যদি আমি বলি। সো স্যার, আরেকটি ব্যাপার জানতে না চাইবো, না আপনি আমি নিজেও জানেন না, যে দাঁড়াও আমি আমি এ ব্যাপারে একটা বলে যাই যে আমরা কিন্তু ধীরে ধীরে সরকারও এই কিছু কিছু উদ্যোগ নিচ্ছে। যেমন আমি কিছুদিন গত বছর গিয়েছিলাম RDA তে, রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। তো ওখান থেকে ওরা দেখলাম একটা প্রোগ্রাম করছে যে এই যে আইলটা, একসময় বলা হতো বাংলাদেশে যত জমির আইল আছে এই আইলের পরিমাণ হচ্ছে, মানে জাস্ট বলার জন্য বলা হচ্ছে বগুড়া জেলার সমান। মানে বগুড়া জেলা যত বড় তত বড় হচ্ছে এই আইলগুলোকে যদি আমরা পাশাপাশি পাশাপাশি সব, আইলে তো আর কেউ কিছু লাগায় না, আইল হচ্ছে জাস্ট একটা বাউন্ডারি, অর্থাৎ জমিগুলোকে পৃথক করার জন্য। তো এই আইলগুলো খুব ছোট ছোট হয়ে যাচ্ছে। তো একটা প্রোগ্রাম সরকার নিয়েছিল, পাইলট প্রোগ্রাম, যদি এটা সাকসেসফুল হয় তাহলে সমস্ত বাংলাদেশে এটা প্রয়োগ করা যেতে পারে। সেটা হচ্ছে যে কৃষকদের কোনো আইল থাকবে না, আইল সব তুলে দেওয়া হবে। সে আমার এই এলাকায় 50 জন কৃষক আছে এই মাঠে, মানে যেগুলো বড় বড় মাঠ, বাড়ির পাশে না, যেগুলো বিশাল, আমরা যেগুলোকে পাথার বলি, যেখানে অনেক ধান টান হয়, অনেক কিছু হয়, এরকম একটা জায়গায় যদি 50 জন কৃষক তারা সিদ্ধান্ত নিল যে আমরা আইল তুলে দিব, কোনো আইল থাকবে না, সব জমি মিলে একটা জমি হয়ে গেল, সেটা হয়ে গেল হয়তো 2 হেক্টর 3 হেক্টর, তাহলে কিন্তু সেখানে কম্বাইন হারভেস্টার অথবা অন্যান্য যন্ত্রপাতি কিন্তু সেখানে চলবে, এক। আর দুই, হ্যাঁ, কার কি জমি আছে সেটা সবার নিয়ন্ত্রণ, সবার জানা থাকবে, তাদের একটা সমিতি থাকবে। হ্যাঁ, এবং তারা করবে কি, ওই জমিতে সবাই মিলেই লাগাবে, সবাই মিলেই হারভেস্ট করবে। অত কৃষি শ্রমিকেরও সমস্যা হবে না, সেচের সমস্যা হবে না, সেগুলো সব নিয়মতান্ত্রিক ভাবেই হবে, স্কিমের আন্ডারে। তারপর সেখান থেকে তারা তাদের চিকিৎসা, তার যার যে পরিমাণ জমি আছে সেই পার্সেন্টেজ অনুযায়ী তারা সবাই পাবে। তো এই জিনিসটা চালু হয়েছে, এটা প্রথম দিকে নাকি অনেক প্রতিবন্ধকতা ছিল, এখন অনেকেই বুঝতে পেরে লাভ হচ্ছে, এবং তারা কিন্তু বেশ শুনলাম যে খুব উপকৃত হচ্ছে। তো আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। তো এই প্রোগ্রামটা যদি সারা বাংলাদেশে চালানো যেত না, ধীরে ধীরে পাইলটিং মানে কি, প্রথমে শুরু হয় তারপরে এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়। তো দেখা যাক, সরকারের কিন্তু পরিকল্পনা আছে। তো এরকম ভাবে যদি আমরা সব কৃষকদেরকে যদি এরকম ভাবে গুচ্ছ গুচ্ছ ভাবে যদি একত্রিত করতে পারি এবং তাদের জমিগুলোকে যদি একত্রিত করতে পারি, তাহলে কিন্তু আমরাও কৃষিতে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারবো, এবং হবে, একসময় না একসময় হবে, আমি আশাবাদী। কারণ এখন সবাই বুঝতে পারছে যে কোনটা ভালো কোনটা মন্দ। তো ভালোটাকে তো মানুষ নিবেই, তাই না? তো দেখা যাক কি হয়। জি, তবে আমাদের এই আইল জি, ব্যবস্থাটা আসলেই প্রবলেম হয়ে গেছে, এই ক্ষুদ্র 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 ক্ষুদ্র। আর এখন তো এটা আরো বেড়ে যাচ্ছে, কারণ ভাই বেড়ে যাচ্ছে, ওটার মধ্যে আবার মানে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 1 বিঘা জমি আবার মানে হাফ বিঘাতে হয়ে যাচ্ছে। 4 ভাই হলে কত হচ্ছে? আগে তো হতো কি, এওয়াজ বদল, এওয়াজ বদল মানে হচ্ছে যে আমি ওই পূর্ব দিকের জমিটা নিব, ছোট ভাই নেবে ওই দক্ষিণ দিকের জমি, তার কিন্তু জমি ভাগ হতো না। কিন্তু এখন হচ্ছে কি জানেন, আমি নিজে দেখছি, এখন হচ্ছে কি, অনেকে এই যে মিউচুয়াল মিউচুয়াল আসতেছে না, আচ্ছা ঠিক আছে ছেড়ে দিলাম তোমাকে ওটা দক্ষিণ দিকে, আমাকে পশ্চিম দিকে, বলছে না আমাকে হারাহারি ভাগ করতে হবে। হারাহারি ভাগ মানে হচ্ছে কি, সমান সমান ভাগ, অর্থাৎ ওই জমিটাই ওই দক্ষিণ দিকের টাকেও 4 ভাগে ভাগ করতে হবে, উত্তর দিকে যেটা আছে সেটাকেও 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে কি হয়ে গেল? তাহলে তো আর সেই জমির সাইজটা থাকলো না, তাই না? এইটা একটা সমস্যা। তো এটা সোশ্যাল সমস্যা, এটাও আমাদের কাউন্সিলিং এর মাধ্যমে এই জায়গাটা তো আসতে হবে, সরকারেরও একটা নীতি নিতে হবে, আর এই আইলগুলোকে ধীরে ধীরে তুলে দেওয়ার একটা নীতি নিতে হবে, তাহলে কিন্তু আমরা কমার্শিয়ালি যাব। আর সবচেয়ে বড় কথা, আমি একটা জিনিস বারবার বলে রেখে, আমাদের মাটি, আমাদের পানি, আমাদের আবহাওয়া, আমাদের সূর্যালোক, এগুলো কিন্তু পৃথিবীর সব দেশে যেতে শ্রেষ্ঠ, কোনো দেশে এরকমের নাই। আমি চ্যালেঞ্জ দেবো, আমি পৃথিবীর অনেকগুলো দেশ ঘুরছি, অনেক কৃষি দেখছি। তো তারা কত প্রতিকূল অবস্থার মধ্যে চাষবাস করে, তা অকল্পনীয়, অনেক খরচ। আর আমাদের এখানে তো তেমন কিছুই না, শুধুমাত্র এই কতগুলা পারিপার্শ্বিকতা, এগুলোকে যদি আমরা একটু মেকআপ করতে পারি, একটু যদি আমরা এগুলোর জন্য খুব বেশি খরচও লাগবে না, খালি মান মানসিকতা দরকার। আমাদের আমাদের ভিতরটাকে একটু আপডেট করতে হবে, তাহলেই আমরা কিন্তু একটা বড় রেভলিউশনে চলে যাব, অনেক, মানে এই এক্সপোর্ট করেই কিন্তু আমাদের দেশের একটা বিরাট আর্নিং হবে এগ্রিকালচার থেকে। তো কিন্তু আব্দুল্লাহ স্যার এক্ষেত্রে, কোশ্চেন। হ্যাঁ, জি, আরেকটি ব্যাপার একটু বলতে চাই। আপনি যেমন আপনি যেটা বললেন যে এক্সপোর্ট করেই আমরা আমাদের যে কৃষি সেক্টরটা এটা যেমন উন্নত হবে, প্লাস হচ্ছে আমাদের দেশ অর্থনীতিতে স্বনির্ভর হবে, কিন্তু আমরা দেখে এসেছি অনেক ক্ষেত্রে কৃষিজাত পণ্যগুলো আমাদের দেশে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও বিদেশ থেকে আমদানি করা হয়। যেমন কিছুদিন আগে পেঁয়াজ নিয়ে কি একটা দুর্বিষহ অবস্থা ছিল, আপনি নিজেও জানেন এটা। তো এই যে এই সিচুয়েশন, এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণগুলো কি কি? মাঝে মধ্যে হয়তো বিদেশ থেকে যে না, সরকার যে পরিমাণ মানে কৃষিজাত পণ্যগুলো
হচ্ছে আমদানি করছে, এটা কি আদৌ প্রয়োজন আছে কিনা সেই ক্ষেত্রে আরেকটা ব্যাপার। কিছুদিন আগে একজন মন্ত্রী বা এমপি সম্ভবত বললেন যে এই বছর কুরবানি ঈদে কোনো গরু মানে ভারত থেকে আসবে না, কিন্তু আমরা দেখে এসেছি এর আগে ভারত থেকে পর্যাপ্ত গরু আসতো এবং সেইগুলো মানে কোনো একটা মহলের ছত্রছায়াতে আসতো। এইভাবে কিন্তু আমাদের কৃষিজাত পণ্য বা আমরা যে ফার্ম গুলো রয়েছে সেইগুলো অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন, না এই ঠিকই আছে ব্যাপারগুলো? এটা না এই ব্যাপারগুলো কি এই যে এই ব্যাপারগুলোতে সবাইকে ঐক্যমতে আসতে হবে, সরকারকে ঐক্যমতে আসতে হবে, সব সেক্টরকেই খুব মানে দেশপ্রেম নিয়ে সবাইকে কাজ করতে হবে যে আমার দেশ আগে, আমার দেশের মানুষ আগে, আমার দেশের কৃষক আগে, তারপরে বিজনেস, তারপরে অন্য কিছু, তাই না? এই এই ফিলিংসটা যখন আমাদের সবার মধ্যে আসবে, তখন কিন্তু আমরা আমরা করব, কিছু স্যাক্রিফাইস তো করতে হয়। নো স্যাক্রিফাইস নো উইন। হ্যাঁ, বড় কিছু পেতে গেলে লাইফে সব ক্ষেত্রে আমি মনে করি, তাই না, কিছু স্যাক্রিফাইস সবাইকেই করতে হয়। তো আমার মনে হয় আমাদের সবকিছুই ভালো, খুবই সুন্দর, কিন্তু শুধু দরকার কোনো কোনো জায়গায় একটু স্যাক্রিফাইস করা বা একটু একটু আবেগ মানে দেশপ্রেম দেশপ্রেম নিয়ে কাজ করা। তাহলে না এখন কিন্তু আমাদের, আমি যতটুকু জানি ঢাকায় বিভিন্ন মিটিং টিটিং এ গিয়ে যতটুকু শুনেছি দেখেছি যে এই যে গরু আমদানি বন্ধ হওয়ার কারণে কিন্তু এখন আমাদের গরুর প্রোডাকশন অনেক বেড়ে গেছে। আমাদের কোরবানির হাটে কিন্তু আমাদের কৃষকদের উৎপাদিত গরুই, হ্যাঁ, এবং অনেকে কিন্তু এটা একটা ভালো ইনকামও করে। আমাদের গরু জি। দিয়েই কিন্তু হয়ে যায়, আমাদের গরু দিয়ে হয়ে যায়। সুতরাং আমাদের সব সেক্টর কিন্তু কৃষির বেশ ভালোই উন্নয়ন করছে, আগের মতো অতটা নাই। তো আরেকটু আরেকটু কিছু কিছু জায়গায় হয়তো আরেকটু কন্ট্রোল করলে এটা হবে। আর আরেকটা জিনিস হচ্ছে কি কোয়ালিটি। যেমন আমি ইউরোপের যতগুলা মার্কেটে গিয়েছি, মরিচটা ধরি বলে পাকিস্তানের থেকে আসছে, এটা ধরি মানে বিভিন্ন মার্কেটে, কাঁচা মার্কেটে গিয়ে এই এটা ধরি বলে কি যেটা ইন্ডিয়া থেকে আসছে। এবার বাংলাদেশে কিছু পাচ্ছি না, ব্যাপারটা কি? এখন ওরা আবার, আমি তখন সবাইকে জিজ্ঞাসা করলাম, যেহেতু এটা বিভিন্ন হাত ঘুরে ঘুরে আসে, অনেকে যেটা বলে যে আমাদের পণ্যের মান খারাপ, অর্থাৎ এটার মধ্যে বিভিন্ন টক্সিসিটি আছে, মানে বিষ মিশানো বা পেস্টিসাইড দেওয়া, অথবা এটার মানে যে মানের হওয়া উচিত, যে কোয়ালিটির হওয়া উচিত সেটা নাই। এটা কিন্তু অবশ্যই একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর যে অনেক সময় আমাদের যে সাইজের যে মানের মানে নিরাপদ কৃষি হওয়া উচিত, অনেক সময় আমরা অতিরিক্ত পেস্টিসাইড দিয়ে ফেলি, অতিরিক্ত ফার্টিলাইজার দিই, অতিরিক্ত বিভিন্ন হরমোন অ্যাপ্লাই করি, ফলে কোয়ালিটি অনেক সময় মার খেয়ে যায় বা ইয়েতে পড়ে না, মেশিনে ধরা পড়ে যায়, সেজন্য আমরা এক্সপোর্ট করতে পারি না। তো এই জায়গাগুলো সমস্যা আছে। তো এগুলো কিন্তু এগুলো সমাধান করা খুব কঠিন কিছু না, এগুলো নিয়ে কাজ হচ্ছে। তো যখন আমাদের ভালো পণ্য তৈরি হবে কৃষির, একদম বিষ মুক্ত বলা যায়, যেটাকে বলা যায় নিরাপদ বা অর্গানিক, হ্যাঁ, তারপর হচ্ছে কোয়ালিটিও সেরকমের হবে, রোগ পোকামাকড় মুক্ত, ফ্রেশ, তাহলে কিন্তু আমাদের ধান বলেন, এই যে আমি যখন ইয়েতে ছিলাম, ইংল্যান্ডে ছিলাম, আমি 9 পাউন্ড মানে কেজি হচ্ছে ইয়ে কিনেছি কাঁচামরিচ, হ্যাঁ, তাও কি কেনিয়া থেকে তারা নিয়ে আসতো। 9 পাউন্ড মানে কিন্তু তখন 1 টাকা, 130 টাকা করে পাউন্ড ছিল। তার মানে কি মিনিমাম 1300 টাকা কেজি। তাহলে কাঁচামরিচ 1300 টাকা কেজি, কোথা থেকে নিয়ে আসছে? ওটা কেনিয়া থেকে নিয়ে আসছে। আর পাকিস্তানিটা ছিল মানে 7 পাউন্ড করে কেজি। তো তাহলে মরিচ এক্সপোর্ট করেই তো আমরা অনেক বড় লোক হয়ে যেতে পারি, কারণ বাইরে কিন্তু কাঁচা মরিচের বা মরিচের কিন্তু অনেক দাম আছে, মানে অনেক চাহিদা আছে। আমি দেখলাম শুধু মরিচ না, আরো অনেক কিছু, অনেক পণ্য, মাছ, ইলিশ মাছ, সবকিছুই, মাংস। তো এই জায়গাগুলো আসলে এই জায়গাগুলো যদি হবে, আশা করি যদি সবাই একটু চিন্তা ভাবনা করে এবং সবাই যদি একটু সহযোগিতার হাত বাড়ায় দেয় এবং ঐক্যমত হয়, এবং সবাই যদি সবার দায়িত্ব দেশপ্রেমের দিক থেকে মানে পালন করে, তাহলে আমরা আমাদের কৃষিকে এক্সপোর্ট করে, তুমি যেটা বললা যে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারি, প্রচুর, আমাদের মানে অনেক বড় কিছু করা সম্ভব আমি মনে করি। স্যার, নমস্কার। সেই ক্ষেত্রে আপনার কথা শুনে একটা জিনিস মনে পড়লো। আপনি কথা বলার সময় একটা জায়গায় বললেন যে এই যে মানে খাদ্য পণ্যে ভেজাল বা বিষ ক্রিয়া যেটা, এইটা নিয়ে আমি একটু বলতে চাই। আপনি হয়তো নিজেও জানেন, আমরা সকলেই জানি যে এই যে মৌসুমী যে ফল রয়েছে, আম বলুন, লিচি, কাঁঠাল থেকে শুরু করে বাংলাদেশে মানে এখন বলা যায় সিংহভাগ কৃষিজাত পণ্যতে ভেজাল দেওয়া হচ্ছে, মানে বিষ দেওয়া হচ্ছে, ফরমালিন বা যেটাই বলুন। সো এইটা কি আসলে মানে কৃষকদের দায়বদ্ধতা নাকি? মানে এই যে মানে কি বলবো, সততার ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আরেকটি ব্যাপার, এই পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ সম্ভব? দিনকে দিন এটা দেখা যাচ্ছে যে বেড়েই যাচ্ছে, অর্থাৎ খাদ্য দ্রব্যে যে বিষক্রিয়া, এটা তো
মানে আমরা এক সময় আমাদের যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি, তেমনি বহির্বিশ্বে তো আমাদের রেপুটেশন নষ্ট হচ্ছে। আমরা যদি এই হুম। পণ্যগুলো বিদেশে যখন রপ্তানি করব, তারা কিন্তু পণ্যগুলো কিনবে না। তো সেই ক্ষেত্রে এই বিষক্রিয়া থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? না এটার কি জি। না, এটা কিন্তু আসলে ওই যে মানুষ করে কি ক্ষণস্থায়ী দিকটা বেশি দেখে, এটাকে বলে শর্ট টার্ম লাভ। হ্যাঁ, লং টার্ম লাভটা দেখে না। আমি যেমন ছাত্রদেরকে মাঝে মাঝে বলি যে আমার এক কলিগ, আমি না গল্প শুনছিলাম, আমারই কলিগ এখন কানাডাতে আছে, তার বাবার অনেকগুলো 100টা সেগুন গাছ ছিল। তার বাবার মানে তার বাবারও ইয়ে আর কি, মানে তার অনেক আগে আর কি, তার দাদা না কি যেন লাগিয়েছিল। তো সেগুন গাছগুলোর বয়স 100 বছর হয়েছে। এখন এক একটা গাছে 1 লক্ষ টাকা করে, সে 100টা গাছ 1 কোটি টাকাতে বিক্রি করে আমাদের হাজিদার এসে চাকরি ছেড়ে এখন কানাডাতে আছে। সয়েল সায়েন্সের টিচার ছিল, ওনার নাম তরফদার, আমি বলেই দিলাম। তো উনি এখন কানাডা নিবাসী, আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পর্যন্ত ছিল হাজিদার এসে। ওনার কাছ থেকে গল্পটা শোনা। তো আমি যেহেতু অ্যাগ্রো ফরেস্টের লোক, আমি সেগুন গাছের গল্প ছাত্রদেরকেও বলি। এটা ছিল কি লং টার্ম, সেগুন গাছ যদি আমি আজ লাগাই তাহলে 100 বছর পর তার আমি প্রোডাক্ট পাবো। আর ইউক্যালিপটাস শর্ট টার্ম, ইউক্যালিপটাস এখন সবাই লাগায়। হ্যাঁ, ইউক্যালিপটাস লাগালে 7-8 বছরের মধ্যে আপনি কাটতে পারবেন গাছ, কিন্তু ওটাও গাছ, সেগুনও গাছ, ইউক্যালিপটাসও গাছ, কিন্তু শর্ট টার্মে পাওয়া গেল। কিন্তু ইউক্যালিপটাস কিন্তু খুব একটা ভালো না সেগুনের মতো। হ্যাঁ, পরিবেশের জন্য ভালো না বলতে ক্ষতিকর আর কি। পরিবেশের জন্য ক্ষতিকর, কাঠও কিন্তু সেগুনের মতো নয়। হ্যাঁ, জি, জি। সেগুন কাঠ যদি সেগুন গাছ যদি 2000 টাকা সিএফটি হয়, তাহলে ইউক্যালিপটাস হচ্ছে 500 টাকা সিএফটি সে। আর সেগুন কাঠ দিয়ে ইউক্যালিপটাস দিয়ে তার চমৎকার চমৎকার ফার্নিচার তৈরি করা যাবে না, প্যানেল তৈরি করা যাবে না, দামি জাহাজের প্রোডাক্ট তৈরি করা যাবে না। তো তাহলে কি করতে হবে? শর্ট লং টার্ম চিন্তা করতে হবে। কিন্তু আমাদের এই কৃষকরা বলেন, আমরা বলি, আমরা একটু গরিব টাইপের, তো আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হতে চাই, শর্ট টার্ম চিন্তা করি। এই যে আমাদের রেপুটেশন নষ্ট হয়ে গেল। আমি একসময় মোংলাপোটে বড় হয়েছি, তখন চিংড়ি মাছ বিক্রি করে অনেক মানুষ অনেক বড়লোক হয়ে যাবে। চিংড়ি কিন্তু এখনো অনেক ডিমান্ড আছে। হ্যাঁ, একসময় বলা হতো কি সাদা সোনা। আমরা সেই চিংড়ির মধ্যে ইনজেকশন দিয়ে ওয়েট বাড়ানোর জন্য মানে একটা জেলি দেওয়া শুরু হলো। এটা ধরা পড়ে গেল, পরে বিদেশিরা আর চিংড়ি কিনে না আমাদের কাছ থেকে। ফলে আমরা আমরা অবিশ্বাসের পাত্রে পরিণত। ঠিক সেরকম। তো এই যে অনেকে আমরা ভয় পাচ্ছি এখন লিচু খেতে, আম খেতে। কিছু কিছু মানে গুজব, আর কিছু কিছু কিন্তু সত্য আছে। সবটাই গুজব না, সবটাই সত্য না। তো যখন আম থাকে, লিচু থাকে, বিভিন্ন ফল গাছে থাকে, এখন এমন অবস্থা হয়েছে যে আমাদের যেহেতু আর্দ্রতা বেশি, এখানে টেম্পারেচার বেশি, পোকামাকড়ের জন্ম বেশি হয়। তো এই পোকামাকড় থেকে রক্ষা করার জন্য কিন্তু পেস্টিসাইড দিতেই হয়। কিন্তু নামানোর বা হারভেস্টিং করার 15 দিন আগে কোনো পেস্টিসাইড দেওয়া যাবে না। এইটা একটা দিক আমাদের অনেক সময় অনেকের খেয়াল থাকে না, এটা খেয়াল রাখা দরকার। আর আরেকটা জিনিস হচ্ছে, নামানোর পরে কিছু কিছু ক্ষেত্রে পাকানোর জন্য 2-4 জন কিন্তু দিতে পারে কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড, বা আমরা বলি বেশি দিন রাখার জন্য ফরমালিন, কিন্তু সবাই আসলে দেয় না। এটাও একটা মানে 2-4 জনের জন্য কিন্তু একটা বড় ধরনের একটা কি বলা যায়, মানে রিউমারের মধ্যে কিন্তু পড়ে যায়। আমরা আমরা অনেক সময় ভয় পাই আম খেতে, যে আমার নিজের গাছে ছাড়া বাজারের আম খাবো না, বাচ্চাকে খাওয়াবো না, কি হয়। এত ভয় পাওয়ার কিছু নাই, কিছু কিছু রিউমার আছে। কিন্তু ওই যে বললাম যে খারাপ কথা কি হয়, বাতাসের আগে ছড়ায়। তো ওই 2-4 জনের জন্য মানে 100 জন সাফারার হয়ে যায়। তো এই জন্য আমার মনে হয় এটাও আসলে তদারকি, গভর্নমেন্ট তদারকি করছে, বিভিন্ন সংস্থা দেখছে। আর ওই ওই 2-4 জনের জন্য আসলে মানে 1 ফোঁটা কি জন্য বলে, 1 ফোঁটা মানে বালতির মধ্যে 1 দুধে ফোঁটা এক যদি ফোঁটা ইয়া লেবু পড়ে, দিলে পুরো দুধ নষ্ট হয়ে যায়। পুরো ঠিক সেরকম। তো ভয় পাওয়ার কিছু নাই, সবাই আসলে খারাপ না, অনেকেই ভালো কৃষক, ভালো মানুষ আছে। তো খারাপটা বেশি ছড়ায়। তো খারাপটাও যাতে না ছড়ায়, ওই এগুলোকে একটু যদি আমরা কন্ট্রোলে করতে পারি, তাহলে সমস্যাটা খুব সহজে সমাধান হয়ে যাবে। একদম একদম সব নষ্ট হয়ে যায় নাই, সব খারাপ না, আমি সেটা বোঝাতে চাচ্ছি। হ্যাঁ, কিন্তু 2-4 ধন্যবাদ জন স্যার, আছে। আমরাও সেটা প্রত্যাশা করি। জি, জি, জি। হুম, আমরাও সেটা প্রত্যাশা করি স্যার। আমার আরেকটি ব্যাপার জানতে ইচ্ছে করছে, আপনি যেহেতু কৃষি, বনায়ন এবং পরিবেশের একজন অধ্যাপক হিসেবে আপনি জানেন যে একটি টার্ম বর্তমানে তৈরি হচ্ছে, সেটা হলো ছাদ কৃষি। অর্থাৎ যখন চারিদিকে পরিবেশ, এরপর কৃষি জমি সংকুচিত হয়ে আসছে, যখন বিশেষ করে যারা শহরে থাকে, আমি নিজেও শহরে থাকি, ছাদ কৃষি একটা টার্ম চালু হচ্ছে। তো এই ছাদ কৃষিটাকে আমরা যারা বিশেষ করে এখন করোনায় বাসায় বসে রয়েছে, আমরা কিন্তু ছাদ কৃষির মাধ্যমে পরিবেশের যেমন আহ পরিবেশকে সংরক্ষিত করতে পারি, তেমনি নিজেরা উপকৃত হতে পারি। ছাদ কৃষিটা আমরা কিভাবে করব এবং বাসায় কোন গাছ কিভাবে লাগালে একটা বাড়ি মানে কোন পরিকল্পনাটা নিলে একটা মানে পরিপূর্ণ একটা ফ্রুটফুল একটা ইফেক্ট পাওয়া যাবে ছাদ কৃষির আচ্ছা আচ্ছা ব্যাপারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাদ কৃষিটা এখন খুব জনপ্রিয়তা পাচ্ছে, এবং এটাকে অনেকে আরবান এগ্রিকালচারও বলা হয়, অর্থাৎ শহুরে কৃষি।
হ্যাঁ, আমরা তো এতদিন রুরাল বা গ্রাম এলাকায় কৃষি কৃষি দেখছি, যে মাঠ ঘাট ক্ষেত পুকুর। তো ছাদ কৃষিটা আসলে দরকার। ছাদ কৃষি কিন্তু অনেক ভালো দিকও আছে। হ্যাঁ, ছাদ কৃষি যে শুধুমাত্র পরিবেশের কিন্তু ভালো উপকার করছে, কারণ আমরা জানি যে যত গ্রিন হবে সে তত কি করবে, কার্বন ডাই অক্সাইড শোষণ করবে। এমনি শহর এলাকায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, বিভিন্ন কলকারখানা বেশি, গাড়ি ঘোড়া বেশি চলে গ্রামের চাইতে। সুতরাং আমরা যদি প্রত্যেকটা বাড়ির ছাদই সবুজ হয়ে আছে, তাহলে কি হবে, ওগুলো সবুজগুলা ওই গাছের পাতাগুলা কার্বন ডাই অক্সাইড নিয়ে নেবে। এতে পরিবেশ অনেকটাই ভালো থাকবে। আর একটা দিক কি দেখেন, ছাদে যদি গাছ থাকে তাহলে কিন্তু ওই বাড়িটা একটা ইনসুলেটর হিসাবে কাজ করে। ছাদ ইনসুলেটর মানে হচ্ছে যে আমরা যখন ফ্লাক্সের মধ্যে একটি স্তর তৈরি করা হয় না, যদি ভিতরের বাতাস মানে ভিতরের হিট যাতে বাইরে না আসতে পারে, বাহিরেরটা যাতে ভিতরে না ঢুকতে পারে, ঠিক সেরকম ছাদে যদি গাছ থাকে, গাছের একটা আচ্ছাদন থাকে, তাহলে কিন্তু ওই বাড়িতে এসি কম লাগে, অর্থাৎ ফ্যান বেশি ঘুরতে হবে না, ঠান্ডা থাকবে। তাই এখানে এনার্জি সেভিং হয়। আবার যখন শীতকাল, তখন কিন্তু ও একটা মানে যেমন কম্বলের মধ্যে আমরা গরম বোধ করি কেন, কম্বলের মধ্যে কিন্তু কোনো লাইট থাকে না, কম্বলের মধ্যে কিন্তু কোনো আগুন থাকে না, আমাদের জি শরীর জি থেকে হিট বাইরে যেতে দেয় না, ট্র্যাপ করে। ঠিক সেরকম ঘরের মধ্যে যদি আমরা চলাফেরা করি, রান্না বান্না করি, কিছু গরম থাকে, এটা কিন্তু যদি ছাদে গাছ থাকে তাহলে কিন্তু ও কিছুটা ট্র্যাপ করে ঘরের মধ্যেই রেখে দেয়, একদম সরাসরি পরিবেশে বের করে দেয় না, সে ফ্লাক্সের মতো। ফলে কিন্তু শীতকালে আবার বাড়িটা গরম রাখার জন্য ছাদ কৃষি সহায়তা করে। আবার গরমের দিনে বাড়িটাকে ঠান্ডা রাখার জন্য সে সহায়তা করে। এই একটা দিক আছে। এছাড়াও ছাদ কৃষিতে আরেকটা আমার দারুণ একটা ভালো লাগে, আমি নিজে লক্ষ্য করছি যে ছাদে কিন্তু অনেকে উঠে কিছু কাজ করে ছাদ কৃষিতে। এমনি আমরা অলস হয়ে যাচ্ছি, সারাদিন কম্পিউটার দেখায়, টিভি স্ক্রিন দেখা। তো এই কাজ করা হলে ফিজিক্যাল এক্সারসাইজ হয়, আর গাছের সংস্পর্শে লিডিং সাইন্টিফিক্যালি প্রুভ যে সবুজ প্রকৃতি বা গাছপালার সংস্পর্শে আমাদের পূর্বপুরুষরা তো গাছপালার সাথেই ছিল, বনে বাজারে ছিল এক সময়, সেখান থেকে না আমরা ধীরে ধীরে সভ্য হয়ে এখন 10 তলা 20 তলা 100 তলার উপরে একটা কাঁচের ঘরের মধ্যে থাকি। তো আমাদের জেনেটিক কিন্তু ওইখান থেকে আসে নাই। তো এই জন্য দেখা যায় যে গাছের সংস্পর্শে গেলে, প্রকৃতির সংস্পর্শে গেলে নাকি মানুষের মনের মধ্যে এক ধরনের ফিলিংস তৈরি হয়। তো সেটা কিন্তু আসছে। এছাড়া একটা সামাজিকতার ব্যাপার আছে, সবাই মিলে একসাথে হয়ে বিকেলবেলা বাচ্চা ছেলে মেয়ে সবাই খেলাধুলা, আমার সাথে তো অনেকে খেলাধুলা করে। এটা কিন্তু একটা ভালো সুযোগ চলে আসছে, যেহেতু আমাদের এখন বিভিন্ন মাঠ টাট কমে গেছে। এটা একটা পজিটিভ দিক আছে। তো এরকম খুব ভালো। কিন্তু ইদানিং আমি লক্ষ্য করতেছি অনেকেই ছাদে শুধুমাত্র ফলের বাগান করছে। এটা আমার কাছে খুব একটা মানে দেখতে, ফল দেখতে ভালো, খেতে ভালো, কিন্তু ওই যে বললাম ওইরকম চিন্তা করলে হবে না, একটু ব্যালেন্স করে চিন্তা করতে হবে। একটা গাছে ফলের বাগান সব থাকলে হয় কি, একদম ঝাঁকড়া হয়ে যায়। ফলের গাছ তো অনেক বড় ব্যাপার। হ্যাঁ, যত ডালপালা বেশি হবে তত ফল বেশি ধরবে। কিছু ফুলের গাছ ফাঁকা ফাঁকা করে কয়েকটা ফলের গাছ থাকবে, কিছু ফুলের গাছও রাখতে হবে। কারণ ছাদ তো শুধুমাত্র চাষাবাদের জন্য না, একটু মনের মানে আনন্দের জন্য। হ্যাঁ, আর কিছু সবজিও থাকতে পারে। আপনার ছাদে সুন্দর ইয়ে ধরে আছে, কুমড়া ধরে আছে, সুন্দর একটা বেগুন আপনি দেখলেন, কিছু পুঁই শাক দেখলেন, এটা কিন্তু ভালো লাগে, আবার খাওয়াও যায়। ওটা তুলে তুলে আপনি বাসায় নিয়ে গিয়ে খেলেন, একেবারে বিষ মুক্ত, নিরাপদ। এই জন্য আমার মনে হয় ছাদে কিছু সবজি, কিছু ফলের গাছ এবং কিছু ফুলের গাছ, এই তিনটা কম্বিনেশন নিয়েই প্রত্যেকের করা উচিত, তাহলে কিন্তু ভালো লাগবে ছাদ বাগানটা। আর একটা জিনিস আমরা বলি, বাংলাদেশের যে আবহাওয়া সবসময় লক্ষ্য করে দেখবা যে দক্ষিণ দিকে সমুদ্র, উত্তর দিকে পাহাড়, তাই তো? আমি যেমন দিনাজপুরে থেকে, আমার উত্তর দিকে হচ্ছে সেই পঞ্চগড় পার হয়ে কাঞ্চনজঙ্ঘা। মাঝে মাঝে কিন্তু পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আমরা অনেক আমি নিজেও দেখেছি। তো আমি মাঝে মাঝে আমার ছাদ থেকে আমি কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে থাকি। কাঞ্চনজঙ্ঘা তো আমার এই দিনাজপুর থেকে দেখা যায় না, কিন্তু আমি মেঘের আড়ালে নিজে নিজে ভেবে নিই যে ওটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস আসে, আর দক্ষিণ দিক থেকে আসে ফ্রেশ সমুদ্রের, আসলে ফ্রেশ না মানে ভালো বাতাসটা আসে। তো এই জন্য উত্তর দিকে আমরা বলি যে বড় গাছগুলো লাগাতে, যে কোনো বাড়ি না, আর দক্ষিণ দিকটা ফাঁকা রাখতে বলি। তো এটা হচ্ছে বেসিক রুলস আর কি। যদি খুব বড় কোনো গাছ লাগাতে চাই বা ছাদেরও, তাহলে আমরা কোথায় লাগাবো, উত্তর দিকে লাগাবো, মানে ওই ছাদেরই উত্তর দিকে। আর যেটা দক্ষিণ দিক আমাদের, সেই দিকটা ছোট গাছ লাগাবো, ফুলের গাছগুলো থাকবে, একটু ছোট ছোট গাছ, যাতে একটু বাতাসটা, দক্ষিণা বাতাস আমরা বলি না, দক্ষিণা বাতাসটা যাতে একটু আসে। এই 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 রুলসটা ফলো করলেই হবে, আর তেমন কোনো বড় ধরনের কোনো রুলস নাই। আর ছাদ বাগানের আমার একটা খুব ভালো ইয়ে লাগলো, আমি নিজেও এই যে ঢাকার এক ভদ্রলোকের সাথে কথা বললাম, আমারও আগে ধারণা ছিল যে খুব ঘন ঘন মনে হয় ছাদের মাটি চেঞ্জ করতে হয়, ওই যে আপনি যে ড্রামে করবেন, অথবা অনেকে ড্রাম না করে একেবারে পার্মানেন্ট মানে ইয়ে করে নেয়, সিমেন্ট দিয়ে গোল করে নেয়। তো হাফ ড্রামে করেন, পার্মানেন্ট করা হবে,
এখন উনি বললেন যে উনি গত 25 বছর ধরে, আমি একটা রুলস বলে দিই, উনি গত 25 বছর ধরে, ইভেন 35 বছর ধরে কোনো মাটি চেঞ্জ করেনি, হাফ ড্রামের মাটি। তাহলে 25 বছরেরটা আমি বলি, 25 বছরে ড্রামের মাটি চেঞ্জ না করেও তার মানে ইয়ের গাছ, আমের গাছ, চমৎকার আমের গাছে ফাইন ফাইন আম হচ্ছে, আনোয়ারা ভ্যারাইটির আম। সে আনোয়ারা ভ্যারাইটির আম নিয়ে আমার এক বিরাট গল্প আছে, অন্যদিন সুযোগ হলে বলবো। তো উনি কি করেন, উনি করেন কি, সেই মাটিতে খৈল আছে, হ্যাঁ, 1 কেজি খোল 40 লিটার পানিতে মিশিয়ে ওই যে খোল মিশ্রিত পানি প্রতি বছর একবার করে দেন, তাতে মাটি তার সজীবতা ফিরে পায়। আর এক মুঠো হাফ হাফ ড্রাম মাটিতে 1 মুঠো টিএসপি সার দেন। তাহলে 1 মুঠো টিএসপি সার আর একদিন, প্রতিদিন যে আমরা পানি দিই তার ভিতরে যে কোনো একদিন খোল মিশ্রিত পানি যদি আপনি দেন, বাকি দিন নর্মাল পানি দিবেন, তাহলে আপনাকে ওই মাটি আর কোনো দিনও চেঞ্জ করতে হবে না, নতুন নতুন মাটি ভরতে হবে না। 25 বছর উনি এইভাবে ওনার ওই একবার ভরা মাটি দিয়েই 25 বছর চালিয়ে আসছেন, শুধুমাত্র বছরে একবার খোল মিশ্রিত পানি আর 1 মুঠো টিএসপি দিয়ে। তো এটা আমি শুনেছি ওনার কাছ থেকে, যেহেতু ওনার নিজের বাগানটাও দেখেছি ঢাকায়। তো সব মিলিয়ে এরকম কিছু কিছু টেকনিক আছে, এগুলো অ্যাপ্লাই করে আসলে ছাদ বাগান বেশ সুন্দরভাবে করা যায়। কেউ যদি করতে চায়, এই যে বললাম উত্তর দক্ষিণ দিকটা একটু খেয়াল রাখবেন, আর ফুল ফল সবজি তিনটার একটা আপনার যেটাই ভালো লাগে সেই কম্বিনেশনটা নিয়ে একটু কম্বিনেশনটা করবেন। আর হচ্ছে মাটি বারবার চেঞ্জ করার দরকার নেই, এতে ছাদও নোংরা হয়, এটা কালেকশন করা খুব মুশকিল। আপনি খৈল পানি দিবেন এবং টিএসপিটা দিবেন, আসলে টিএসপিটা দরকার গাছের মূলের জন্য, মূলের মূলের মানে বডির গঠনের, আমাদের যেমন বোন বলি, হাড় বলি, গাছের জন্য কিন্তু টিএসপিটা তার হাড়ের, আমাদের যেমন ক্যালসিয়াম খাই, ভিটামিন ডি খাই, গাছের জন্য একটু টিএসপি দরকার। আর বাকি তো খুব একটা যত্ন না নিলেও হয় ওটা। তারপরে জি, যদি কেউ একটু অন্যান্য সার বা কিছু নিউট্রিয়েন্ট দেন, সেটা দেন, সেটা বাড়তি, কিন্তু এটুকু দিলেই হয়ে যাবে। হ্যাঁ অসংখ্য মুসাফির। ধন্যবাদ। আসলে হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করলেন, ছাদ কৃষি, পরিবেশ, পরিবেশের উপর করোনার প্রভাব, কৃষি বনায়ন, অনেক বিষয় জানলাম যেগুলো আমাদের হয়তো অনেক অজানা ব্যাপার ছিল। আমি নিজেও বেশ কিছু ব্যাপার, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ব্যাপার জানলাম যেগুলো আগে জানতাম না। স্যার, আমরা না তোমার একেবারেই আমি 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 একেবারে শেষ 1 মিনিট বলি, সেটা হচ্ছে আমি জি বেসিক্যালি জি কৃষি বনায়নের লোক। আসল যেটা আমার মূল যে নলেজ বা ঠিকানা, সেটা হচ্ছে কৃষি বনায়ন। কৃষি বনায়ন মানে হচ্ছে যে একটা জিনিস শুধু না বললেই নাই, সেটা হচ্ছে যে আমাদের বন বাংলাদেশে সবচেয়ে কম, সবচেয়ে কম, খুব কম বন, বুঝছেন? মানে সরকারি হিসাবে 14% বন। একটা দেশের শ্বাস প্রশ্বাসের জন্য, দেশের শ্বাস প্রশ্বাসের জন্য 25% 25%। বনায়ন দরকার কমপক্ষে। জি আমাদের সেখানে 14%, আরো যদি গ্রামগঞ্জের এগুলো ধরি সেগুলো হয়তো 17, 18, 20%, সেটা অন্য জিনিস। কিন্তু বেসিক বন যেটা, তো তাও আবার কি কোথায় আছে, সেই ম্যানগ্রোভ ফরেস্ট দক্ষিণে, আর কিছু আছে সেই সিলেটে, পূর্বাঞ্চলে, সিলেট আর পার্বত্য চট্টগ্রামে। আমাদের রাজশাহী এরকম জায়গায় কোনো বন নেই, হ্যাঁ, ন্যাচারাল বন নেই। এরকম দেশ কিন্তু খুব কমই আছে পৃথিবীর, কিন্তু প্রত্যেকটা জনপদ এমন ভাবে তৈরি হয়েছে বন জঙ্গল পাহাড় নিয়ে। আমরাই একমাত্র মানে হিমালয়ের নিচে আর সমুদ্রের মাঝখানে, যেটা বদ্বীপ বলা হয়, হ্যাঁ, ডেল্টা, আমরা একমাত্র ডেল্টাতে, আমরা এবং নেদারল্যান্ড, এরকম কয়েকটা দেশ। তো নেদারল্যান্ডের ভিতরে আলাদা, ওরা প্রচুর গাছ লাগিয়েছে, প্রচুর বন করছে, ওরা উন্নত দেশ, বহু কিছু করছে, ডাচদের কথা আলাদা। কিন্তু আমরা বাংলাদেশ কিন্তু এই বনটা আমাদের করতে হবে, হ্যাঁ, বন করার কোনো জায়গা নাই, এই জন্য কৃষি বনের কথা বলি, অর্থাৎ জমির আইলে, রাস্তার ধারে, বাঁধের ধারে, হ্যাঁ, তারপর হচ্ছে বসত ভিটার আশেপাশে, যে যেখানে পারেন গাছ লাগাতে হবে, তবে কি নিয়ম করে একটু লাগাতে হবে, যাতে ফসলের ক্ষতি না হয়, মানুষের ক্ষতি না হয়, পরিবেশের ক্ষতি না হয়, জীবজন্তুর ক্ষতি না হয়। তো এই জিনিসটা যদি আমরা একটু ফলো করি, অর্থাৎ কৃষি বনায়ন বাংলাদেশে খুব সিস্টেমেটিক ভাবে করি, অনেক দূর আগাইছে, তাহলে কিন্তু আমরা সত্যি সত্যি আমাদের বনের চাহিদা পূরণ হবে, কাঠের চাহিদা পূরণ হবে, আমাদের জ্বালানির চাহিদা পূরণ হবে, অক্সিজেনের চাহিদা পূরণ হতে হবে, কার্বন ডাই অক্সাইড কমবে, আবার আমাদের খাদ্যের চাহিদাও ওই তালেই পূরণ হবে, তাই না? এই সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের জীবন জীবিকার উন্নয়নের জন্য, এটাকে সেজন্য বলা হচ্ছে, কৃষি বনায়নকে বলা হয় সাস্টেনেবল এগ্রিকালচার, অর্থাৎ যে এগ্রিকালচারটা দীর্ঘস্থায়ী। এমন এগ্রিকালচার না যে আমি 5 বছর করে একেবারে জমির থেকে সব নিয়ে জমিকে নিঃশেষ করে দিয়ে তারপরে আমি যা আর একজন যা খুশি তাই করুক, তা না। এটা হচ্ছে সারা সারা প্রজন্ম থেকে প্রজন্ম চলতে থাকবে। আমি মরে গেলে আমার বাচ্চা, আমার বাচ্চার কিছু হলে তার, আমার নাতি, এভাবে চলতেই থাকবে। এটাকে বলা হয় সাস্টেনেবল কৃষি। তো সেই সাস্টেনেবল কৃষির একটা উপায় হচ্ছে কৃষি বনায়ন। তো সুযোগ পেলে সবাই করবেন, আমি অনেক জায়গায় করি। আমরা এখন চরে কাজ করছি, বাংলাদেশের যে কুড়িগ্রামের চর, তিস্তার চর, ডিমলার চর,
আমি সেখানে কৃষি বনায়ন করে দিয়ে এসেছি এবং সাকসেসফুল। হ্যাঁ, তো এই জন্য কোনো জায়গায় ফেলে রাখার দরকার নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে, প্রতি ইঞ্চি জায়গাকে কৃষিতে নিয়ে আসতে হবে যেখানে সম্ভব। শুধু তাই না, আমরা এখন বলছি শুধু ইঞ্চি না, ইঞ্চির উপরে ইঞ্চি, অর্থাৎ ভার্টিক্যাল। 1 ইঞ্চি আমি ধান করব, তার উপরের 10 মিটার আমি ফলের গাছ করব, এরকমের একটা কৃষি। অর্থাৎ আমাকে এখন, যেহেতু আমার জমি নাই, তো আমার তো পাশের দিকে যাওয়ার সুযোগ নাই, আমাকে এখন উপর দিকে যেতে হবে। বিল্ডিং যেমন উপর দিকে উঠতেছে এখন, যে কেউ 10 তলা 20 তলার নিচে বিল্ডিং করছে না, তাহলে আমাকে কৃষিকেও এখন উপর তলার দিকে যেতে হবে। নিচতলায় যাওয়ার আর সুযোগ নেই, জায়গায় তো নেই, মাটি তো নেই। হ্যাঁ, আমার দাদার ছিল মনে করেন 100 বিঘা জমি, এখন আমার আমার ভাগে পড়ে গেছে 5 বিঘা জমি। কথার কথা, ভাগ হইতে হইতে তাহলে তাহলে কি করব? দাদা 100 বিঘা এনজয় করছে, আমি এনজয় করছি 5 বিঘা, তাহলে আমাকে উপর দিকে যাইতে হবে, এবং যাইতেই হবে, গেলেই হবে। এটা টেকনিক আছে, টেকনোলজি আছে। তো অনেক কথা বললাম, ধন্যবাদ। মনে হয় তোমার সময় শেষ, 45 মিনিটস। জি হ্যাঁ, জি জি স্যার, হ্যাঁ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে চমৎকার একটি আলোচনা শুনলাম আপনার মুখ থেকে। আমরাও বিশ্বাস করি যদি অ্যাটলিস্ট আমাদের দেশের কৃষি সেক্টরে যদি এই ব্যাপারগুলো ইমপ্লিমেন্ট করা যায়, হয়তো আগামী বাংলাদেশ একটি অন্যরকম হবে। আমি একজন তরুণ হিসেবে এটাই বিশ্বাস করি। স্যার, আমরা শেষ করব একটি শেষ প্রশ্ন দিয়ে। আপনার অনেক শিক্ষার্থী আজকে দেখছে আপনাকে এবং শুনছে, আপনি যদি আমাদের জন্য, আমি সহ আপনার যে সব শিক্ষার্থী শুনছে, কি পরামর্শ দিবেন? এই যে একটি দুর্যোগে আমরা পতিত হয়েছে, আমাদের মানে বাসায় থাকার ফলে আমাদের যে মেন্টাল অবস্থা বা মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে আমরা রয়েছি, আমাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন? ছোট্ট করে যদি কিছু পরামর্শ দিতেন, এটা আচ্ছা, শুনেই আমরা শেষ করবো আজকে। ছোট্ট পরামর্শ আমার হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই মানে দীর্ঘ সময় লকডাউন থাকার কারণে আমাদের আমাদের এই জেনারেশনটা, বিশেষ করে আমাদের যারা স্কুল কলেজ এবং টিনেজার যারা, এবং যারা আমাদের ইউনিভার্সিটি, অনেকেই কিন্তু খুব বেশি পরিমাণ মোবাইল দেখছে। হ্যাঁ, এবং ওই টিভি দেখছে, টিভিতে বিভিন্ন মুভি দেখছে বা কম্পিউটারে দেখছে। এতে হচ্ছে কি, আর অনেকে ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে। হ্যাঁ, বেশিক্ষণ আপনি দেখবেন, বেশিক্ষণ কোনো কোনো কিছু ভালো লাগে না, লাগে একটু ভেরিয়েশন দরকার। তো এই এখান থেকে একটু একটু ব্রেক দিতে হবে, একটু 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 চলে আসতে হবে। হ্যাঁ, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, তারপরে ফিজিক্যাল কিছু গেম খেলতে হবে। হ্যাঁ, ফিজিক্যাল গেম যদি রুমের মধ্যে হয়, রুমের মধ্যে, ছাদের মধ্যে হলে ছাদে একটু, যদি মানে আছে তো নিচে কোথাও নেমে, অনেকের অনেক গ্রাউন্ড আছে, সে সমস্ত গ্রাউন্ডে গিয়ে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, একটু দৌড়াদৌড়ি করতে হবে, নিরাপদ দূরত্ব বেশি, গল্প করতে হবে। তো ওই শুধু মোবাইলে গল্প না, হাই হ্যালো তুই কেমন আছিস, সেটা না, সামনাসামনি একটু দূরত্ব, কয় ফিট, 1 মিটার দূরে, 1 মিটার দূরে তো খুব বেশি বড় না। হ্যাঁ, 5 ফিট দূরে, এক মানুষ সমান দূরে, এক কথায় এক মানুষ সমান দূরে ও বসলো, বসে মুখোমুখি গল্প করলো। এতে কিন্তু দেখবে ফ্রাস্ট্রেশন অনেকটাই কমে যাচ্ছে। আর এটা কি, বই পড়তে হবে। এখন কিন্তু বই আছে, অনলাইনে বই না, আমি নিজেও দেখছি অনলাইনে আমারও বেশিক্ষণ ইয়ে থাকে। আমার তো আইপ্যাড আছে, আমি বই ডাউনলোড করে পড়তে পারি, কিন্তু কিছুক্ষণ পড়লে আসলে চোখ টোক সেই ইমেজটা আসে না। আপনাকে কি করতে হবে, প্রিন্টেড বই পড়তে হবে, বিভিন্ন যেটা উপন্যাস হোক, জীবনী হোক, যে ধরনের বই হোক, এই বই পড়লে কিন্তু ঘুম আসে, বই পড়লে কিন্তু মনটা ভালো লাগে, কাল্পনিক জগতে চলে যায়, একটু দরকার আছে ফর ফ্রাস্ট্রেশন ফ্রি থাকার জন্য। এইটা করতে হবে। আর সর্বশেষ সেটা হচ্ছে কি, যে ধর্মেরই হোক, আমরা এখন অনেকে বলি ইয়োগা করতে হবে, মেডিটেশন করতে হবে। ইয়োগা মেডিটেশন আমি আমি যেটা বুঝি, এটা কিছুই না। এটা হচ্ছে যে কোনো একটা বিষয়ে নিজের মনকে নিবদ্ধ করা। তো আমি ইয়োগা মেডিটেশনের অত নিয়ম কানুনের মধ্যে না গিয়ে, বা অত বিভিন্ন ক্লাবে ক্লাবে না গিয়ে, যার বাসায় বসে আমরা যার ধর্ম যদি পালন করি, সেটা যেই ধর্মই হোক, সেই ধর্ম যদি আমরা ধর্মের নিয়মগুলো মেনে যদি, সেই কনসেন্ট্রেশন দিয়ে যদি আমরা সৃষ্টিকর্তার সাথে, আল্লাহ পাকের সাথে যদি একটা কানেকশন তৈরি করতে পারি না আমাদের আত্মা, তাহলে অনেক ফ্রাস্ট্রেশন, অনেক কষ্ট, অনেক দুঃখ একদম দূরীভূত হয়ে যাবে। এই জন্য তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে, এবং ধর্মীয় এবাদত বা ধর্মীয় যে নিয়ম কানুন, যে ধর্মেরই থাকি, তার সেটা পালন করতে হবে। এটা একটা সুযোগ, কিন্তু সবাই তো বাসায় আছে, খুব বেশি একটা কাজ নেই। 2 নম্বর, ফিজিক্যাল কিছু এক্সারসাইজ অথবা ফিজিক্যাল কিছু প্লে, সেটা যেখানে ছাদে হোক, যেখানে হোক, সেটা করতে হবে। আর হচ্ছে যে মুখোমুখি ফ্রেন্ডের সাথে নিরাপত্তা রেখে গল্প করতে হবে, আর বই পড়তে হবে। আর আরেকটা জিনিস কি, একদম পিছিয়েও থাকা যাবে না। যেমন অনলাইনে কিন্তু এখন অনেক কোর্স করা যায় মেন্টাল একটা স্যাটিসফ্যাকশনের জন্য, এবং সেগুলো সার্টিফিকেট পাওয়া যায়। অনলাইনে এখন অনেক কোর্স হয়, এই কোর্সগুলো কিন্তু এই মধ্যে শেষ শেষ করতে হবে। রিসার্চের জন্য অনেক, ডাটা কালেকশনের অনেক অনেক কোর্স আছে, এক্সেল কোর্স আছে, তাই না, মাইক্রোসফট কোর্স আছে। এই কোর্সগুলো অনলাইনে করে ফেলতে হবে। আর বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ, সেটা গুগল ঘেটে টেটে জ্ঞান পাওয়া যায়, কারণ অন্য পরে কিন্তু এই সময় পাওয়া যাবে না, যখন ইউনিভার্সিটি ফুল ফ্লেজ খুলে যাবে,
তখন দেখা যাবে যে এই আজ মিড টার্ম, এই আজ কুইজ, আজকে আসলে আমরা তো বুঝি আমাদের এগ্রিকালচার বিশেষ করে ছেলেরা কি পরিমাণ লোডে থাকে, এই খাতা লেখা, এই প্র্যাকটিক্যাল খাতা লেখা, এটা তাদের কাছে একটা আতঙ্ক মনে হয়। তো এখন এত কাজ কিন্তু চলে আসে, এখন কিন্তু নাই, তাই না? তাহলে এই সময় যদি আমি একটু 2-4টা সার্টিফিকেট, সার্টিফিকেট কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু কাজে লাগে। আমি আমি আমার নিজের লাইফেও দেখছি। তো আমি যে 2-4টা সার্টিফিকেট যদি অনলাইনে যদি বিভিন্ন কোর্স টোর্স করে বা বিভিন্ন ভাবে যদি জোগাড় করে রাখতে পারি, এটা কিন্তু আমার পরবর্তীতে কাজে দিবে। আমার সিভিটা একটু লম্বা হবে, একটু অন্যর চেয়ে একটু আকর্ষণীয় হবে, একটু চকচকে হবে। তারপর আইএলটিএস, আইএলটিএস কিন্তু এখন হয়তো যদি নাও দেওয়া যায়, আইএলটিএস এর কিছু বই বা সফটওয়্যার গুলো ইন্টারনেট থেকে নামানো যায়, তাই না? নামায়া, যেহেতু আইএলটিএস লাগে স্কলারশিপের জন্য, তারপরে হচ্ছে অনেক কিছুতেই লাগে। বাইরে এমনকি নাগরিকত্ব পেতে অস্ট্রেলিয়াতে আমি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবো অথবা ইংল্যান্ডে করবো, সঙ্গে দেখে এগুলো বিভিন্ন জায়গায় ভাইভাতেও জিজ্ঞাসা করে তোমার আইএলটিএস স্কোর আছে কিনা বা কি। তো আইএলটিএস এর বইগুলো পড়া যেতে পারে, অথবা ইন্টারনেটে কিন্তু সফটওয়্যার আছে, সেগুলো ডাউনলোড করে সেগুলো দিয়ে নিজে প্র্যাকটিস করা যেতে পারে যে আচ্ছা আমার ইংলিশ স্পিকিংটা কেমন। এখন কিন্তু সবকিছু সম্ভব, হ্যাঁ, ঘরে বসে, যে আমার ভোকাবুলারিটা কেমন, আমার রিডিং ক্যাপাবিলিটিটা কেমন, আমার আন্ডারস্ট্যান্ডিংটা কেমন, আমার কনভারসেশনটা কেমন। আর আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে বিবিসি অথবা এই যে আল জাজিরা, যার যেটা পছন্দ, ইংলিশ কিছু চ্যানেল আছে, আছে না? মানে টিভি নিউজ, অন্তত একটা নিউজ, 1 ঘন্টার একটা নিউজ খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এটা কিন্তু খুব দরকার। এতে কি হয়, এতে যেমন ইংরেজি শেখা যায়, তাদের বাচনভঙ্গি কেমন, তাদের সাউন্ড কেমন বোঝা যায়। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। আর পারলে এখন যারা আছে তাদের যে কোনো একটা ইংরেজি, যার যেটা পছন্দ, যার ডেইলি স্টার পছন্দ তার ডেইলি স্টার, যার দি সান পছন্দ, আরো কি আছে আমি জানি না, আমি ডেইলি স্টারটা পড়ি। তো একটা ইংরেজি পত্রিকা পড়তে হবে, হ্যাঁ, তাহলে 1 ঘন্টার একটা খবর দেখতে হবে, একটা ইংরেজি পত্রিকা পড়তে হবে, আর হচ্ছে আইএলটিএস এর যদি কোনো সফটওয়্যার থাকে সেটা নামে নিজেকে নিজে টেস্ট করতে হবে। এছাড়াও অনলাইনে যদি কোনো কোর্স থাকে সেগুলো দিয়ে তার সিভিটাকে একটু উন্নত করতে হবে। আর বাকিগুলো তো সোশ্যাল কাজগুলো বললাম, তাহলেই কিন্তু সবাই চমৎকার থাকবে। ও, এনে আর বেশি অন্যদিকে আর যাওয়ার দরকার নেই। আর আমাদের এই সামনে অনলাইনে ক্লাস শুরু হচ্ছে, আমার বাচ্চারা যেমন শুরু হয়ে গেছে, এগুলো তো চলবে, তবে এগুলোতে খুব বেশি লোড পড়বে না, এগুলোতে অ্যাটেন্ড করবে, তাহলেই আমার মনে হয় সুন্দরভাবে আগামী যদি করোনা 2-3 মাস আরো থেকে যায়, আমরা ঠিক জানি না কি অবস্থা হবে, বা 6 মাস, আমার মনে হয় সবাই এটাকে হ্যান্ডেলিং করতে পারবে। অত্যন্ত আব্দুল্লাহ চমৎকার স্যার। অবশ্যই। আমরা আসলে আমার ইচ্ছে ছিল আমরা আলোচনা টুকু আরেকটু এক্সটেন্ড করি, কিন্তু সময় সংকুলন হওয়ার কারণে সম্ভব শিওর হচ্ছে না। শিওর আমরা একটু কমেন্ট গুলো পড়বো, কমেন্ট গুলো পড়েই আমরা শেষ করে দেবো আজকের অনুষ্ঠান। শিওর শিওর। স্যার তারিকুল মৃধা আমাদের সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সেক্রেটারি, উনি হ্যাঁ লিখেছেন, হ্যাঁ। স্যারকে অসংখ্য ধন্যবাদ, আমি স্যারের একজন ভক্ত, স্যারকে দেখে অনেক ভালো লাগছে। হ্যাঁ এরপর ওয়াসিক আল আজাদ মাসুদ লিখেছে, প্রিয় স্যার, কৃষি অনুষদের একজন প্রাণ পুরুষ, স্যারের ক্লাস মানেই দেশ বিদেশের রোমাঞ্চকর অভিজ্ঞতার সব শিক্ষামূলক গল্প। অনেক দেশে ঘুরছেন স্যার, অনেকদিন ক্লাস করা হয় না, তাই স্যারের কাছে বিদেশ ভ্রমণের উল্লেখযোগ্য একটি গল্প শুনে ক্লাসের টেস্ট নিতে চাই। আহ, আসলে আহ, আসলে প্রিয় দর্শক শ্রোতা, আপনি যে রিকোয়েস্টটি করেছেন হয়তো সম্ভব হচ্ছে না। আমরা চাইবো এবং স্যারকে রিকোয়েস্ট করব হয়তো আরেকদিন স্যার আমাদের সাথে মানে লাইভ আলোচনায় এসে স্যার এই ব্যাপারগুলো নিয়ে বলবেন। তো যাই হোক, আমি স্যারকে আমি আমি আরেক পুনরায় আমি জি জি আরেকদিন জি জি আরেকদিন স্কলারশিপ, বিদেশে হুম, যাওয়া, হুম। থাকা খাওয়া এবং জব পাওয়া, এগুলো নিয়ে আমার বেশ কিছু অভিজ্ঞতা আছে। আমি এটা নিয়ে আরেকদিন শেয়ার করবো যদি তোমাদের সেই প্রোগ্রামটা চালু অবশ্যই থাকে, হ্যাঁ, অবশ্যই। সেদিন অসংখ্য থাকবে। ধন্যবাদ স্যার। হ্যাঁ, জি ছাত্রদের বিদেশ জীবন। জি 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 স্যার, আমরা আপনাকে একটু জানিয়ে রাখি, আমরা একটি সিরিজ করছি মূলত বিদেশে উচ্চ হ্যাঁ হ্যাঁ শিক্ষা নিয়ে। তো আমাদের দুটি হ্যাঁ। পর্ব অলরেডি হয়েছে, তো আমরা নেক্সট এই এপিসোডটা করব, হয়তো আপনাকে ইনভাইট করব, যদি আপনি আমাদের আমন্ত্রণে আসেন সাংবাদিক সমিতির এই আয়োজনে, আমরা খুশি হব স্যার। না, অবশ্যই অবশ্যই, আমি আমার অভিজ্ঞতা যতটুকু শতটুকু আমি অবশ্যই শেয়ার করব, যাতে অনেকেই উপকৃত হয়। তো এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, লাইভ জি তারপরে জি। বলে রাখতেছি, আমার ভাল লাগতেছে, আমার এক ছাত্র সুইডেন স্কলারশিপ পাইছিল, বলেই ফেলি। তো সে আজকে বিসিএস এ চান্স পাইছে, সে যে কোনো কারণে হোক, বাহ, তাকে অভিনন্দন। আমি কিছুক্ষণ আগে পোস্টিং এ দেখলাম। আহ, তো হবে, হ্যাঁ, লেগে থাকলে হবে, হ্যাঁ। আসল জিনিসটা হচ্ছে যে ইচ্ছা, পরিশ্রম, এটাই হচ্ছে মূল কথা, হ্যাঁ। ইচ্ছা থাকলেই উপায় হয়, আমরা যেটা বলি, আর পরিশ্রম করলেই সৌভাগ্যের প্রসূতিটা ধরে আসে। তো ইনশাআল্লাহ। আহ হ্যাঁ হ্যাঁ। স্যারের সেই শিক্ষার্থীকে আমরাও শুভেচ্ছা জানাতে চাই আজকের এই আলোচনার মাধ্যমে। তো
আচ্ছা, যাই হোক স্যার, অত্যন্ত প্রাণবন্ত একটি আলোচনা উপহার দেওয়ার জন্য আপনাকে পুনরায় অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, এবং আজকে আমাদের যে সকল দর্শক শ্রোতা আমাদের দেখছিলেন এবং শুনছিলেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সাংবাদিক সমিতির আয়োজনে আজকে লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।